শ্রাবণ সোমবার প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কেউ কেউ আজ হয়তো পুজোও দিতেন, রাতে নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলেন। আর সেই ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হলো। তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, ঘুমের মধ্যেই ঝলসে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু। হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার, আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। শ্রাবণের সোমবার তারাপীঠে পুণ্যার্থীর ভিড়, তার মধ্যে যৌতুকগৃহ, হোটেল বিদেশিনী। বাইরে থেকে আগুনের যে তো বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা এন্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন। 1 জনকে ট্রিটমেন্টের পরে ডাক্তারবাবু ডিসচার্জ দিয়েছেন। আর একজন ভদ্র মহিলা, ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। তারাপীঠ মন্দিরের থেকে এই হোটেলের দূরত্ব কত? মাত্র 300 মিটার। হোটেল থেকে তারাপীঠ মন্দির 300 মিটার। হোটেল থেকে তারাপীঠ মন্দিরের পাশাপাশি হোটেল থেকে তারাপীঠ থানা, তার দূরত্ব কত? তার দূরত্ব 50 মিটার। এরম একটা জায়গা, একটা প্রাইম লোকেশনে এই হোটেল। সেই হোটেলে শ্রাবণের সোমবার পুণ্যার্থীর ভিড়, কিন্তু হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা 4টে 4:30 সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া। হোটেলের রুমের মধ্যে আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2 বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, তো জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। এতগুলো প্রাণ চলে গেল, তার দায় তো কাউকে নিতে হবে। এই আগুনে 9 জনের মৃত্যুর দায় কার? ফায়ার অ্যালার্ম বাজার কথা, বাজেনি বলে অভিযোগ। ছাদের দরজা বন্ধ ছিল, তাই ধোঁয়া বেরোতে পারেনি, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এমার্জেন্সি গেট, আপৎকালীন পরিস্থিতির জন্যই তো এই গেট, কিন্তু সেই গেট বন্ধ ছিল। গেট যদি বন্ধ থাকে তাহলে তা খোলা হলো না কেন? চাবি কার কাছে? রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ অনেকে, রিসেপশন থেকেই আগুন লাগে। তাহলে কি এই হোটেলে রাতে রিসেপশনে কেউ থাকে না, কেউ ছিল না? সার্বিকভাবে আগুন নেভানোর ব্যবস্থা আদৌ কি ছিল? দিদি কখন কোন জায়গাটা ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, 3rd ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা। যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে। হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাথাকে আমি বাঁচাতে পারি। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল।
খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তিনি দেখতে যান আহতদের, পাশাপাশি এই ঘটনায় কারা দায়ী সরব হয়েছেন। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে, হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। দেখুন আহত একজন তো মারা গেছে, আর একজনের অবস্থা মরণাপন্ন, পুরোটা 100% বার্ন। এখন চেষ্টা চলছে, বোর্ড গঠন হয়েছে, 8 জন হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজরে রাখছেন। সরকার মৃত পরিবারের সঙ্গে আছে, যারা মারা গেছে মেঘালয় আলিপুরদুয়ার এই জায়গায় বাড়ি। সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে মৃতদেহের বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্সপোস্ট, বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু যাদের হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী তিনি মর্মাহত, বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত। এক্সপোস্টে তিনি তার সহমর্মিতা জানিয়েছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাও করেছেন নরেন্দ্র মোদী। এক্সপোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন, তার পাশাপাশি যারা দোষী কাউকে রেয়াত নয়। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা, তারা কাজ করছে ওখানে। সামনে কৌশিকী অমাবস্যা আছে, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি। ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে, কারেন্ট থেকে। সতীপীঠ তারাপীঠে ভক্তের ঢল নেমেছিল শ্রাবণ সোমবার উপলক্ষে। এই তারাপীঠে আরও একদিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলো কৌশিকী অমাবস্যা, যে কথা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন। আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের এই অমাবস্যায় তারাপীঠে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়। কিন্তু ভাবুন তো, যারা প্রতিবার যান তাদের এবার সেখানে হোটেল বুক করতে গেলে বুক কাঁপবে না? তাদের মনে পড়বে না আজকের এই আগুনে জ্বলে মৃত্যুর কথা? তাই বীরভূমে এবার স্পেশাল অডিট টিম তৈরি। কৌশিকী অমাবস্যার আগে বিভিন্ন হোটেলে ভিজিট। কথা বলবো, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো আজকে যে ঘটনা ঘটেছে তারাপীঠের হোটেলে, এবং সেই ঘটনার পরেই কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে এবং একটা স্পেশাল অডিট টিম তৈরি করেছেন বীরভূমের জেলা শাসক। এবং সেখানে কিন্তু 9 জন যে টিম রয়েছে তার মধ্যে রামপুরহাটের এসডিও রয়েছে, এসডিপিও রামপুরহাট, বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এবং পিডব্লিউডি সিভিলের প্রতিনিধি, টিআরডি এর প্রতিনিধি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিনিধি
নিয়ে 9 জনের একটা স্পেশাল টিম তৈরি করেছেন, যারা হচ্ছে কৌশিক অমাবস্যার কয়েকদিন পরেই তখন তারাপীঠে আরো বেশি পুণ্যার্থী আছে এবং এই ঘটনা মাথায় রেখে কিন্তু তারা প্রত্যেকটি তারাপীঠের এলাকায় যত হোটেল আছে, যত নির্মাণ কার্য আছে সেগুলো তারা খতিয়ে দেখবেন এবং সেখানে ইলেকট্রিক্যালের ব্যবহার কিভাবে আছে, পাশাপাশি ফায়ার সেফটি কি আছে সবটাই কিন্তু তারা দেখে রিপোর্ট দেবেন। সেক্ষেত্রে কোনো হোটেলে যদি সমস্যা থাকে সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে এবং সবটাই কিন্তু এইভাবে চলবে। যেহেতু আজকে যে ঘটনা ঘটেছে তাতে যে ফায়ার সেফটি ছিল না সেটা প্রমাণিত হয়েছে, সেই ফায়ার সেফটি যে পরিমাণ কি রকম রয়েছে প্রত্যেকটা হোটেলে সেগুলো খতিয়ে দেখার পরেই কিন্তু এই টিম, যে স্পেশাল টিম, তা কিন্তু রিপোর্ট দেবে এবং যেহেতু কয়েকদিন পরে কৌশিক অমাবস্যায় প্রচুর লোকজন আসবে সেই কারণেই কিন্তু অনেকটাই এগিয়ে ভাবছে প্রশাসন। ওকে, আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তারাপীঠের হোটেলে আগুনে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যের। 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারের। আগুনে মৃত নয়, ইতিমধ্যে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তাদের জন্য আমরা ডিএম ফান্ড থেকে, ডিস্ট্রিক্ট ফান্ড থেকে আমরা তাদেরকে 4 লাখ টাকা করে দেব। আর সেই সমস্ত ব্যক্তিদের, মৃত ব্যক্তিদেরকে মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে আরও অতিরিক্ত 5 লাখ টাকা করে দেওয়া হবে। আর আহতদের জন্য 2 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এটা আমাকে জানিয়েছেন আপনাদের সামনে ঘোষণা করার জন্য। পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করবেন। ঘুষ নিচ্ছেন কি? সাবধান, কারণ ঘুষখোরদের এবার হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। জামবনির ছবিটা মনে আছে তো? ঘুষ নিতে গিয়ে কিভাবে ধরা পড়ে গিয়েছিলেন। আর এবার দেখুন হাওড়ার ছবি। সুব্রত সরকার, ব্যাটরা থানার এসআই, তিনি ঘুষ নিতে গিয়েছিলেন, ধরা পড়ে গেলেন। ঘুষ নেওয়ার সময় হাতে কেমিক্যাল আর জলের মধ্যে হাত ডুবিয়ে ধরতেই কেমিক্যালের রং গোলাপি, ঘুষের রং গোলাপি। জামবনির পর এবার হাওড়া, এসআই ধরা পড়লেন। জামবনিতে আমরা দেখেছিলাম যে সেখানে একজন সরকারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, তিনি ধরা পড়েছিলেন। আর এবার ধরা পড়লেন ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার। বিমল শাহ, ধৃত সরকারি ইঞ্জিনিয়ার। জামবনির ছবি দেখছেন, একইভাবে আপনারা দেখছেন হাওড়ার ব্যাটরা থানার এসআই, তিনিও ঘুষ নিয়েছিলেন। হাতে লেগে যাওয়া কেমিক্যাল আর জলে ডোবাতেই জলের রং গোলাপি। প্রমাণ হয়ে যায়, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমরা আগের দিনও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া যায় যে সেই ব্যক্তি, সেই নির্দিষ্ট ব্যক্তি, তিনি ঘুষ নিয়েছেন কি নেয়নি। প্রমাণ হয়ে গেল ঘুষের রং গোলাপি হতে। আমার সাথে কোন চুলে রাখলাম, আমার সাথে যখন বিজেপির ক্যাম্পেইন চলছিল, সরকারে আসার জন্য তারা যখন লড়াই করছিল, বারবার এই দুর্নীতি একটা বিষয় হয়ে উঠেছিল এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কথাটা বারবার উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গত 2 মাস ধরে, এবং আজকেই দেখো, আজকে 100 দিন সরকারের, সেখান থেকে দাঁড়িয়ে বহু জায়গায় এই দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকমের কল সেন্টার খুলে ডিরেক্টলি কিভাবে সেখানে পৌঁছে দুর্নীতির বিরুদ্ধে কিভাবে সাধারণ মানুষ সরকারের কাছে পৌঁছতে পারবে, এরকম বিভিন্ন কল সেন্টার যেরকম খোলা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী কি করা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী করা হয়েছে এই দুর্নীতি দমন শাখাকে। একেবারেই অ্যান্টি কারাপশন যে এই দুর্নীতি দমন শাখা, তাতে খুব সিনিয়র মুরলীধর শর্মা তিনি রয়েছেন সেখানে। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে গত 2 মাসের মধ্যে একেবারে যারা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সরকারের ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে অ্যাকশন হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। এবং আজকেও যাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া থেকে, সেও একজন এসআই। অর্থাৎ শুধুমাত্র নেতা কর্মী বা সাধারণ মানুষ, প্রমোটার, এরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে লড়াই না, নিজেদের সরকারের লোককেও রেয়াত করা হচ্ছে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে দুর্নীতি দমনের একদিকে যেরকম সাধারণ মানুষের উপর যারা দুর্নীতি করছে, যারা টাকা চাইছেন, তাদেরকে যেরকম দমন করা হচ্ছে, তাদেরকে যেরকম গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের মধ্যে যারা রয়েছে তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। এবং যেখানে এই যে প্রথম যে কেসটা, যে জামবনির কেসটা, সেখানে যে ভদ্রলোকের
কাছ থেকে এই ঘুষ চাওয়া হয়েছে, সে কল সেন্টারে ফোন করে এবং সেখান থেকে তাকে বলা হয় যে আপনি যান, আপনি এই টাকাটা নিয়ে যান, সেটা ট্র্যাপ করা হয় এবং তারপরে একে ধরা হয়, এই ইঞ্জিনিয়ারকে ধরা হয়েছিল। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এএসআইকে এই হাওড়া থেকে ধরা হয়েছে, তাকেও এইভাবে ধরা হয়েছে। একটা জিনিস খুব স্পষ্ট আবারও আমি বলে দিতে চাই যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন হচ্ছে 100 দিন, এই সরকারের 100 দিন। এই 100 দিনের মধ্যে এই যে বিষয়টা বারবার, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের তরফ থেকে সামনে আনা হচ্ছে যে জিরো টলারেন্স, দুর্নীতিতে একেবারে কোনো রকম কোনো আপোষ না। এই জিনিসটা যেরকম বাইরের লোককে গ্রেপ্তার করা হচ্ছে, বাইরের লোককে অর্থাৎ যেরকম যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের তো গ্রেপ্তার করা হচ্ছেই, সরকারের যারা আধিকারিকরা রয়েছেন সে যেই হোক তার বিরুদ্ধেও সাধারণ মানুষ যে অভিযোগ করছে তাতেও কিন্তু এই রকম অ্যাকশন হচ্ছে। এবং এই 100 দিনে এটা একটা কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বদল যেটা দেখা যাচ্ছে। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। শুভেন্দু অধিকারীর সরকার 100 দিন পালন করছে, আর ঠিক সেই সময় ঘুষখোর এসআই এর বিরুদ্ধে অ্যাকশন। ঘুষ নিলে কাউকে রেয়াত নয়। সরকারি অফিসারদের এই দুর্নীতি বন্ধ করতে অ্যাকশন জারি। দুর্নীতিবাজদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 1 বছর পর পরীক্ষায় তিনি বসতে চান। আগামী বছর 9 মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর। 10-এ 9 পাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সুস্থ সমাজ গড়তে প্রয়োজন আইনের শাসন, আর তা প্রতিষ্ঠার দায়িত্ব পুলিশ প্রশাসনের। ক্ষমতায় বসেই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থা সংস্কারে নিয়েছেন একাধিক পদক্ষেপ। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পটেল বলতেন, পুলিশের মূল দায়িত্ব সরকারের ভাবমূর্তি বজায় রাখা, নাগরিকের সম্মানকে সুরক্ষিত করা। সর্দার প্যাটেলের এই মন্ত্র মেনেই বদলে যাওয়া বাংলায় পুলিশের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। ক্ষমতায় আসার পর একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর থেকে ব্যারিকেড সরিয়ে দিয়েছেন। অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। ফাইলের আড়ালে পুলিশ, দুষ্কৃতের বুলেটে বিদ্ধ পুলিশ, কখনো অতর্কিত হামলায় হাসপাতালে পুলিশ, রাজনীতির পাকে চক্রে পক্ষপাত দুষ্ট পুলিশ।
মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। অনেকে বলেন গত কয়েক দশকে এই ছবি দেখতে দেখতে সাধারণ মানুষ বিরক্ত। রাজ্যে পালাবদলের পরে এই অচলায়তন ভাঙার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আইন রক্ষায় কড়া বার্তা দিচ্ছেন, আবার বাহিনীর মনোবল বাড়াতে পাশেও দাঁড়াচ্ছেন। পদাধিকার বলে তিনি বাংলার পুলিশের অভিভাবক, তাই পাক সার্কাসে উচ্ছেদ হাঙ্গামায় আহত পুলিশের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনা ঘিরে তুলকালামে আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ করিয়েছেন গুন্ডা দমন বিল। এখন তো ঠিকই চলছে, আমরা দেখছি তো সবাই তো অ্যাক্টিভ আছে, তুলনামূলকভাবে তো অ্যাক্টিভ হয়েছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে দেখা গেলে, মানে আগের সরকারের থেকে। অনেকের মতে ক্ষমতায় বসার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাঁর সরকার দুষ্টের দমন, শিষ্টের পালনে বিশ্বাসী। অভিযুক্ত আইপিএস হলেও রেহাই নেই। আরজিকর কাণ্ডেও 3 আইপিএসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় এনেছেন মুখ্যমন্ত্রী। হালিশহরে গিয়ে পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বস্ত করেছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন। দোষ করলে কড়া, আবার দরকার পড়লে পাশে। নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে খাবারের টেবিলে যেন বার্তা দেওয়ার চেষ্টা, আমি তোমাদেরই লোক। পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব। তৃণমূল জামানায় যাদের কোণ ঠাসা করা হয়েছিল, সেই দময়ন্তী সেন, কালিয়াপ্পা জয়রামনের মতো দক্ষ আইপিএসদের পুরস্কৃত করেছেন তিনি। যদি গভর্নমেন্ট মানে অ্যাক্টিভ ছিল তাহলে পুলিশ অ্যাক্টিভ হবে, এখানে ল অ্যান্ড অর্ডার মানবে। তৃণমূল জামানায় পুলিশের উন্নয়ন বোর্ডে ঘুঘুর বাসার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই ভেঙে দিয়েছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। পুলিশি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। রাজ্য পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করেছেন। রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু সুরক্ষায় কলকাতা ও রাজ্যে পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে দুর্গা বাহিনী। চালু হয়েছে সাইবার ক্রাইম হেল্প ডেস্ক। 112 হেল্পলাইনকে সচল করে তোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পুলিশের পরিকাঠামো কেমন? সুলুক সন্ধানে পুলিশ মন্ত্রী নিজেই ওয়াটগঞ্জ ও একবালপুর থানায়। পশ্চিমবঙ্গ পুলিশের আপ্তবাক্য উই কেয়ার, উই ডেয়ার, কিন্তু অনেকেই বলেন গত কয়েক দশকে ঊর্ধ্বের জৌলুস হারিয়েছে বাংলার পুলিশ। বাহিনীর প্রতি জনতার সেই আস্থাই ফেরানোর চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।